এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি একটি নতুন সেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ওটা হলো ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার, একটা গল্প। ওকে, তো 6 যেহেতু একেবারে জুনিয়র ক্লাস, তো আমার চেষ্টা সবসময় থাকবে তোমাদের যাতে গ্রামারের দিক থেকে এবং ভোক্যাবুলারির দিক থেকে উন্নতি হোক, ওটার দিকে আমি নজর রাখবো, ঠিক আছে? কারণ শুধু মানে জানলেই হবে না, এই কম বয়স থেকে একটু শব্দের দিকে জোর দিতে হবে, এবং তার সঙ্গে এখন থেকে গ্রামারটাকে আরও স্ট্রং করতে হবে। আমি এইটা নজরে রেখে তোমাদেরকে ক্লাসটা করাবো। এই ক্লাসের শেষে তুমি অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। শেষ পর্যন্ত দেখতে থাকো। লেট স্টার্ট। দেখো, গল্পের নাম হলো ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ড্রিপ, এই ড্রিপ শব্দটা একটা শব্দ যার মানে হলো বৃষ্টি ফোঁটা যখন পড়ে, টুপুর টাপুর আমরা বৃষ্টি বলি, তো তার ইংরেজি হলো ড্রিপ, DRIP, ড্রিপ। তো ড্রিপ মানে কি? বৃষ্টিপাত, ছোট ছোট বা ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত, যখন একটা একটা করে টুপটাপ এরকম আওয়াজ করে একটা একটা করে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, তাকে আমরা ইংরেজিতে বলবো ড্রিপ। ওকে, এবার স্টোরির এই টাইটেলটা দেখো, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এর মানেটা আমি একটু পরেই জানাচ্ছি। ওকে, দেখো, আগে আমরা দেখে নিই এখানে অথার যে বায়োগ্রাফি, লেখকের পরিচিতি একটু জেনে নেব। এখানে দেখো দুজন লেখক রয়েছেন, আলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন। বলা হয়েছে আলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রেপিউট। আমি একটু আগে বলেছি যে শব্দের মানের উপর জোর দিতে হবে, তবেই ইংরেজির বেসটা আস্তে আস্তে স্ট্রং হবে। রেপিউট মানে রেপিউটেশন, তার মানে হলো খ্যাতি। তার মানে কি? তার মানে হলো খ্যাতি, মানে সুনাম ধন্য, আমরা বলি না স্বনামধন্য, যার অনেক নাম রয়েছে, পরিচিতি রয়েছে, ওটা হলো রেপিউটেশন বা রেপিউট বা খ্যাতি। তাহলে আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট, তিনি অনেক স্বনামধন্য একজন লেখক বা লেখিকা যাই বলো। হার ওয়েল নোন বুক, ওয়েল নোন মানে বিখ্যাত, এখানে ফেমাস, FAMOUS, ফেমাস মানে বিখ্যাত। তার কিছু বিখ্যাত বা সুপরিচিত বইয়ের নাম এখানে বলা আছে: দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমার সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস, তিনি বিখ্যাত কিসের জন্য? শিশুদের বই রচনা করার জন্য তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। নেক্সট, অ্যানাদার রাইটার সার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড, রিনাউন্ড মনেও সুপরিচিত, বিখ্যাত। ওকে, চিলড্রেন্স অথর, তিনিও ছিলেন একজন শিশুদের লেখিকা, ওকে, বা লেখক। সি হ্যাজ রিটেন, সি যেহেতু নারী তাহলে লেখিকা অবশ্যই। সি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। তাহলে তিনি বই লিখেছেন, সি হ্যাজ রিটেন মূর্তি একটা বই, দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। দেখো এই শব্দগুচ্ছটা ইন কোলাবোরেশন উইথ, এটা কী জিনিস? যখন তুমি কোনো ব্যক্তির সঙ্গে মিলেমিশে বা দুজন বা তার বেশি ব্যক্তি বা সংস্থা একসঙ্গে মিলে কোনো কাজকে করে, তাকে বলা হয় ইংরেজিতে ইন কোলাবোরেশন উইথ। একটু জেনে নাও, এগুলো খুব জানার খুব দরকার। তাহলে ইন কোলাবোরেশন উইথ মানে কি? জয়েন্ট, মানে যখন কোনো কাজকে দুইজন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ বা কোনো সংস্থা কোনো কাজ করবে, তাকে বলা হয় ইন কোলাবোরেশন উইথ। যেমন একটা এক্সাম্পল দিলাম, যদি দেই, দেখো, হি পাবলিশড। আমরা জানি পাবলিশ মানে প্রকাশ করা, আমরা জানি যে কবিতার বই, গল্পের বই প্রকাশিত হয়, ওটার ইংরেজি পাবলিশ। তাহলে হি পাবলিশড দ্য বুক, তিনি বইটাকে প্রকাশিত করেছিলেন কার সঙ্গে? ইন কোলাবোরেশন উইথ, ধরো রাম,
তাহলে সে বইটা পাবলিশ করেছে, হি পাবলিশ দ্য বুক ইন কোলাবোরেশন উইথ রাম। তাহলে তিনি রামের সঙ্গে জয়েন্টলি অর্থাৎ রামের সঙ্গে মিলে তিনি বইটাকে পাবলিশ করিয়েছিলেন বা পাবলিশ করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন কোলাবোরেশন উইথ এই শব্দটার মানে যখন কোনো দুইজন ব্যক্তি বা দুজন সংস্থা কেন, ধরো কোনো একটি কোম্পানি একটা ফোনকে লঞ্চ করলো, একটা ফোন বানালো, মার্কেটে ছাড়লো, এবং ওর সঙ্গে আরেকটা কোম্পানি ওই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে কী করবো, ইন কোলাবোরেশন উইথ। এই জন্য এখানে বলা হয়েছে দ্য সি হ্যাজ রিটার্ন মূর্তি দ্য স্টোরি বুক। তিনি একটা গল্প বই লিখেছিলেন, কার সঙ্গে মিলে, আদি আলকা শঙ্করের সঙ্গে মিলে, এই জন্য বলা হয়েছে ইন কোলাবোরেশন উইথ। তাহলে আমরা কী শব্দ পেলাম, নতুন শব্দ পেলাম, রেপিউট মানে রেপিউটেশন, খ্যাতি, তারপর রিনাউন্ড মানে বিখ্যাত, তারপর ইন কোলাবোরেশন উইথ মানে একসঙ্গে মিলে, ইন কোলাবোরেশন উইথ। ওকে, এবার আমরা জানলাম যে লেখকের পরিচিতি বা লেখিকার পরিচিতি। এবার আমরা স্টেপ করব কোথায়, এবারে নেক্সট টেক্সটের মধ্যে। ওকে, লেটস স্টার্ট। দেখো কী বলা হচ্ছে, দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। আমরা খেয়াল রাখবো, যেহেতু সিক্সের বাচ্চাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তাহলে একদম প্রথম যেটা কাজ হবে, আমাদের প্রত্যেকটা ভার্বকে ভালো করে খুঁটিয়ে দেখা, তার প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স, তারপর তার পাস্ট পার্টিসিপল, তিনটা টেন্স থাকে আমরা জানি, যে এই তিনটা টেন্সকে ভালো করে ক্লিয়ার রাখতেই হবে। ওকে, দেখো কী বলা হচ্ছে, দেখো, এই টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। দেখো এই বাক্যটায় সিক্সের বাচ্চাদের জন্য একটু কঠিন লাগতে পারে, কারণ আমরা এই বাক্যটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটা একটু কঠিন হবে। তাই দেখো, আমি যদি বলি এই টাইগার একটি বাঘ ওয়াজ কট ইন এ স্টর্ম, এবার তোমাদের মনে হবে যে কট তো ক্যাচ থেকে এসছে, CATCH, ক্যাচ থেকে কট, তাহলে একটি বাঘ ধরেছিল, কি ধরেছিল, ইন এ স্টর্ম, ঝড়ের মধ্যে ধরেছিল, এরকম মনে হতে পারে, বাট নয়, এটা একদম উল্টো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম মানে একটি বাঘ ঝড়ে আটকে পড়েছিল। ওকে, যেমন ধরো আমরা প্রায়শই আমরা খবর কাগজে পড়ে থাকি যে একটা চোরকে পুলিশ ধরেছে, কি বলি, এ thief was caught। তাহলে এ thief was caught মানে এই নয় যে চোরটি ধরেছিল, ভুল, চোরটাকে ধরা হয়েছিল। ওকে, যদি এখানে শুধু বলা হতো এ thief caught, তাহলে একটি চোর ধরেছিল, কিন্তু আমি বলছি যে এ thief was caught, একটি চোরকে ধরা হয়েছিল। একইভাবে এখানে দেখো বলা হয়েছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, মানে ঝড়ের মধ্যে একটি বাঘ ধরা পড়ে গেছিলো, বা একটু ভালো করে বলতে গেলে আটকে পড়েছিল। ওকে, স্টর্ম মানে ঝড়, স্টর্ম মানে ঝড়। নেক্সট, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। এবারে ওয়ান্ডার, আমরা ছোটোবেলা থেকে ওয়ান্ডার শুনে এসেছি, এবার আমরা জানি যে ওয়ান্ডারফুল, ওটার স্পেলিং কেমন, WONDER। এবারে এই ওয়ান্ডার মানে কি, বিস্ময় করা বা অবাক করে দেওয়া, কিন্তু এই ওয়ান্ডার দেখো পার্থক্য দেখো, এখানে WANDER আর এটা WONDER। সো তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি, একটা ওয়ান্ডার হলো, দেখো অনেক কিছু জানার আছে, ঠিক আছে, তাই স্কিপ করে লাভ নেই, ভালো করে ভিডিওটা দেখো। দেখো ওয়ান্ডার WONDER আর ওয়ান্ডার WANDER। এই ওয়ান্ডার মানে অবাক করা, আর এই ওয়ান্ডার মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরা। তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার ভালো লাগছে না, তুমি এদিক ওদিক পায়চারি করছো, কোনো লক্ষ্য ছাড়াই তুমি এদিক ওদিক ঘোরাফেরা করছো, ওটা ইংরেজি কি, ওয়ান্ডার, WANDER। তাহলে আমরা এখানে দুটো শব্দ পেলাম, এই দুটো শব্দের উচ্চারণ প্রায় একই, বাট তাদের মানেটা সম্পূর্ণ আলাদা। একটা WONDER, ওয়ান্ডার মানে অবাক করে দেওয়া, WANDER, ওয়ান্ডার মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। এবার তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে এখানে কোন মানেটা আসছে। WANDER মানে নিশ্চয়ই ওই বাঘটা যেটা ঝড়ের মধ্যে আটকে পড়েছিল, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে একটা গ্রামের কাছাকাছি জায়গায় ঘোরাফেরা করছিল। তাহলে ওয়ান্ডার মানে কি, ঘোরাফেরা করা। নেক্সট,
লুকিং ফর সামথিং টু ইট। এবারে সবাই তোমরা বলবে লুক মানে তো তাকানো, LWK লুক মানে তাকানো বা লুক অ্যাট মানে তাকানো। এবারে এই লুক শব্দটা খুবই দুষ্টু। কেন? এই লুকের পর অ্যাড বসছে কিনা অন্য কিছু প্রেপোজিশন বসছে, ওটার উপর নির্ভর করে এর মানেটা পাল্টে যায়। এখানে যেমন লুক অ্যাট নেই, যদি লুক অ্যাট থাকতো তাহলে তাকানো হতো, বাট এখানে বলা হচ্ছে লুক ফর। তাহলে লুক ফর মানে কি? LWOK লুক ফর, লুক ফর মানে খোঁজা। লুক ফর মানে কি? খোঁজা, যাকে আমরা একটা ইংরেজিতে কী বলি? সার্চ। এবারে দেখো কী বলা হচ্ছে, লুকিং ফর সামথিং টু ইট। সে কী খুঁজছিল? কিছু একটা খুঁজছিল, টু ইট, খাওয়ার জন্য। তাহলে আবার পড়ছি আগে থেকে, প্রথম থেকে, যে হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, গ্রামের পাশাপাশি ঘোরাফেরা করেছিল, লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য খুঁজছিল। হলো। নেক্সট, অন দ্য আউটস্কার্টস, এই শব্দটা আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড উম্যান। আউটস্কার্ট মানে একেবারে প্রান্তের দিকে, ওই যে গ্রামের, অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের প্রান্তের দিকে, লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, কে বসবাস করতো? বাস করতো। লিভ মানে বাস করা, কে বাস করতো? অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার্ডের বাংলা মানে হলো বদমেজাজি। বদমেজাজি কারা? যারা খুব সহজেই রেগে যায়। নর্মালি যারা রাগী বুড়ো বুড়িরা থাকে তারা সহজেই রেগে যায়, তাদেরকে বলা হবে ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড। ওকে। নেক্সট, এবার দেখো, এবারে আমরা বুঝতে পারলাম এটা একজন মহিলার কথা বলা হচ্ছে। নেক্সট, দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট। এই শব্দটা হাডল, হাডল মানে তুমি যেমন ধরো শীত পাচ্ছে খুব তোমার, তাহলে শীত যখন পাই আমরা কী করি? একেবারে কাঁথা বা কম্বল দিয়ে একেবারে গুটি সুটি মেরে আমরা শুয়ে থাকি। ঠিক তেমনই একেবারে তুমি তোমার শরীরটাকে পুরো একেবারে গুটিয়ে নিয়েছো, এরকম তুমি শুয়ে আছো, ওটার ইংরেজি হলো হাডল, HUDDLE, হাডল। তাহলে এবার বলো, একটা বাঘ আশ্রয় নিতে চেয়েছে কারণ ঝড়ে আটকে গেছে, এই জন্য হি ওয়াজ হাডলিং, অর দ্য টাইগার হাডল ইন শেল্টার, একটা আশ্রয়ে সে গুটি সুটি মেরে বসেছিল, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উম্যানস হার্ট। এবারে ক্লোজ মানে আমরা জানি বন্ধ করা, CLOSE, ক্লোজ মানে বন্ধ করা। বলে স্যার তাহলে এখানে ক্লোজ মানে কি বন্ধ করা? না, এখানে ক্লোজের পর টু রয়েছে, ক্লোজের পর টু মানে বুঝতে হবে ক্লোজ টু মানে কাছে হয়েছে। তাহলে দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল, একটা দেওয়ালের কাছে, কার দেওয়াল? অফ দ্য উম্যানস হার্ট। ওই যে বুড়িটার যে বাড়ি ছিল, কুঁড়ে ঘর ছিল, ওই ঘরের যে দেওয়াল তার পাশে সে একটা আশ্রয় নিয়ে ওখানে গুটি সুটি মেরে শুয়ে আছে। তাহলে এখানকার সাবজেক্ট আমি কী পেলাম? তাহলে সাবজেক্ট পেলাম দ্য টাইগার, ভার্ব পেলাম হাডল্ড, তাই না? তাহলে সাবজেক্ট পরে ভার্ব দিলাম। দ্য টাইগার হাডল ইন শেল্টার, একটা আশ্রয়, আশ্রয়টা কোথায়? ক্লোজ টু, কাছে, কার কাছে? দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট, ওই যে বুড়ো মহিলাটা রয়েছেন ওনার যে কুড়ে ঘর তার পাশে একটা দেওয়াল ছিল, তার পাশে একটা আশ্রয়ে গুটিসুটি মেরে শুয়ে ছিল। নেক্সট, আশা করি বুঝতে পারলে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। আমি আগে বলেছি ইল টেম্পার, অ্যাকচুয়ালি টেম্পার মানে মেজাজ, এবারে ইল শব্দটা খারাপ শব্দ ব্যবহার করা হয়, তাহলে মেজাজ খারাপ মানে কি? রেগে যাওয়া নিশ্চয়ই। তাহলে ওই দিন বুড়ো মহিলাটা খুবই খিটখিটে স্বভাবের ছিল, ইল টেম্পার্ড, ওই দিন খুবই রাগী স্বভাবের ছিল। কারণ দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ বৃষ্টির ফোঁটা বা বৃষ্টির জল ছাদের মধ্য দিয়ে ফুটো দিয়ে পড়ছিল। এবারে লিক, এই শব্দটা দেখো, লিক, LEAK, লিক। আচ্ছা, লিক মানে কী হওয়া? ফুটো হওয়া, ফুটো দিয়ে কিছু পড়া। যেমন ধরো তুমি সাইকেল নিয়ে স্কুল যাচ্ছ, হঠাৎ তোমার বন্ধু জিজ্ঞেস করলো, কী রে তোর কী হয়েছে? তুমি কী বলে যে আমার সাইকেলটা লিক হয়ে গেছে, তার মানে কি তোমার টায়ারটা ফেটে ওখান থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ঠিক তেমনই ছাদটা ফেটে গেছে, ওই ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ছিল, এই জন্য বলা হচ্ছে দ্য রেন ওয়াটার সাবজেক্ট ওয়াজ লিকিং, ফুটো দিয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ, ছাদের মধ্য দিয়ে টপ টপ করে পড়ছিল, এই জন্য বলা হচ্ছে লিক, LEAK, লিক হয়েছে। নেক্সট, তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে হোয়াই দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, কেন বুড়ো মহিলাটা ওই দিন রাগী ছিল? কারণ দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু হার রুফ, কারণ ওই দিন বা ওই রাত্রে ছাদের মধ্য দিয়ে ফুটো দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছিল। নেক্সট, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ, সি মটার্ড অ্যাংরিলি।
তাহলে আচ্ছা, মাটার মানে বিড়বিড় করা, মাটার মানে বিড়বিড় করা। আমরা বলি না, যখন আমরা একটু রেগে যাই, একা নিজে নিজে একটু কথা বলে নিজের সঙ্গে হালকা হালকা একটু একটু আস্তে আস্তে স্বরে, আস্তে আস্তে আওয়াজ করে, এই অ্যাংরিলে রাগের সঙ্গে কি বলছেন তিনি, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এসকেপ মানে মুক্তি, মুক্তি। তাহলে তিনি বলছেন আজকে এই বৃষ্টির ফোঁটা থেকে কোনো মুক্তি পাওয়া যাবে না, মানে এতটাই ঝামেলা, এতটাই কষ্টদায়ক ওনার মনে হচ্ছে। তারপর পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এবারে যেহেতু দেখো বৃষ্টির ফোঁটা ছাদের ফুটো দিয়ে পড়ছে, এবার যেখানে বৃষ্টির ফোঁটা পড়ছে ওখানে যদি বেড রাখা হয় তাহলে উনি ভিজে যাবেন। এই জন্য কী করছেন, চারদিকে তিনি বেডটা নিয়ে ঘোরাফেরা করছেন যাতে ওখানে বৃষ্টির ফোঁটাটা না পড়ে। এই যে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, রুমের চারদিকে বেডটা ঠেলাঠেলি করছেন, টু কিপ ইট ড্রাই, শুকনো রাখার জন্য, ড্রাই মানে শুকনো। নেক্সট, শি সোপড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল অ্যান্ড দ্য ওয়াল শুক। শি সোপ, সোপ মানে এখানে ঠেলা, জোরে ঠেলা। তিনি ঠেলে দিলেন দ্য বেড, বিছানাটাকে, অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, একটা টিনের তৈরি ট্রাঙ্ক ছিল, এগেনস্ট আ ওয়াল, তাহলে তিনি একটা দেওয়ালের দিকে ওই বিছানা এবং ট্রাঙ্কটাকে ঠেলে দিলেন এবং ঠেলে ওখানে ঠেস লাগিয়ে দিলেন। এখানে একটা শব্দ তোমাদেরকে জানতে হবে, যে এগেনস্ট। আমরা সবাই একটা ছোটোবেলা থেকে মনে রেখেছি এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, কিন্তু আমি একটা বাক্য বলি, বাক্যটা হলো আই অ্যাম স্ট্যান্ডিং এগেনস্ট দ্য ওয়াল। আমি কি বললাম, আই অ্যাম স্ট্যান্ডিং এগেনস্ট দ্য ওয়াল। তাহলে এখানে এগেনস্ট মানে বিরুদ্ধে বললে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে স্ট্যান্ড এগেনস্ট দ্য ওয়াল মানে আমি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এখানে স্ট্যান্ড এগেনস্ট বা লিন, LEAN, লিন এগেনস্ট, মানে কি, এর মানে হলো ঠেস দেওয়া বা হেলান দেওয়া। তাহলে বুঝতে পারলে, আমি যদি বলি দ্য ম্যান পুশড দ্য বেড এগেনস্ট দ্য ওয়াল, মানে তিনি ওই বিছানাটাকে দেওয়ালে ঠেসিয়ে দিলেন বা হেলান দিলেন। ওকে, তাহলে এগেনস্ট মানে সবসময় বিরুদ্ধে না, অবশ্যই এগেনস্ট মানে বিরুদ্ধে হয়, যেমন ধরো হি ফট, ফাইটের পাস্ট টেন্স, হি ফট এগেনস্ট মি, এখন সে আমার বিরুদ্ধে লড়াই করেছিল। এখানে এগেনস্ট মানে বিরুদ্ধে, কিন্তু আমরা এখন যেটা পড়লাম ওটা এগেনস্ট মানে বিরুদ্ধে নয়। আর কী হবে তাহলে, ঠেস দেওয়া বা হেলান দেওয়া। এই যে বলা আছে দেখো, এই যে সি সোপড দ্য বেড অ্যান্ড দ্য টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, তিনি একটা দেওয়ালে ওই বেড এবং ট্রাঙ্কটাকে ঠেসিয়ে দিলেন বা হেলান দিয়ে দিলেন। দ্য ওয়াল সুক, এই সুক কথাটি এসছে সেক থেকে, SHAKE, সেক মানে কি, কাঁপা, সেক মানে কাঁপা, কম্পন, কাঁপছে। যেই তিনি বেডটাকে দেওয়ালে ধাক্কা দিয়ে ঠেস দিলেন তখন দেওয়ালটা কেঁপে উঠলো। তা সেক থেকে পাস্ট টেন্স সুক, সেকের পাস্ট টেন্স কি, সুক। যেহেতু এখানে আমরা একটা স্টোরি পড়ছি তাই আমরা অতীতের ঘটনা সম্পর্কে জানছি, অর্থাৎ পাস্ট টেন্সে জানছি। তাই সেক থেকে সুক, আর তার থার্ড ফর্ম সেকেন্ড, SHAKEN। তাহলে আবার বলছে সেক, সুক, সেকেন্ড। ওকে, নেক্সট, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড, তিনি চিৎকার করে বললেন, সি শাউটেড, কি বললেন, দিস ড্রিপ ড্রিপ, এই যে বৃষ্টির ফোঁটাটা, উইল বি দ্য ডেথ অফ মি, এটা আমার মৃত্যু হয়ে দাঁড়াবে। তাই না, উনি এতটাই বিরক্ত হচ্ছেন, তিনি বলছেন যে এই ড্রিপ ড্রিপ বা বৃষ্টির ফোঁটাটা বা বৃষ্টিটা আমার মৃত্যু হয়ে দাঁড়াবে। তারপর এইবার দেখো, যে বাঘটা ওই দেওয়ালের অপোজিট সাইডে বিপরীত দিকে ঠেস দিয়ে শুয়েছিল, ও ওই দেওয়ালের কম্পনটা অনুভব করলো। এই জন্য বলা আছে দেখো, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, যে বাঘটা অপোজিট সাইড, অপোজিট মানে কি বিপরীত পাশে, বিপরীত পাশে ছিল, কার বিপরীত পাশে, অফ দ্য ওয়াল, ওই যে দেওয়ালের বিপরীত পাশে বাঘটা ছিল। ফেল্ট, ভার পেলাম, ফিল মানে অনুভব করা, FEEL, ফিল মানে অনুভব করা, তার পাস্ট টেন্স ফেল্ট, FELT, ফিল, ফেল্ট। তাহলে পাস্ট টেন্স, তাহলে ফিলের পাস্ট টেন্স ফিল মানে অনুভব করা। তাহলে যেই দেওয়ালটা কাঁপলো ওই বাঘটা
ঠেস দিয়েছিল, তাই ওটাও কম্পনটা সে অনুভব করলো। তাহলে দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড ফেল্ট দ্য ওয়াল শেক, অনুভব করলো যে দেওয়ালটা কেঁপে উঠলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন মানে ভীত, এবং ভয় পেয়ে গেল। যে দেওয়ালটা কেঁপে উঠলো সে দেওয়ালটাকে ফিল করলো, অনুভব করলো, এবং সে ভয় পেয়ে গেল। সে কি বলছে দেখো এবারে, দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিচার। ক্রিচার মানে প্রাণী, ক্রিচার মানে কি প্রাণী। সে বলছে এবারে এখানে বাঘটা বলছে যে এই ড্রিপটা হয়তো কোনো একটা ভয়ঙ্কর প্রাণী হবে হয়তো। মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিচার, হয়তো এটা কোনো একটা ভয়ঙ্কর প্রাণী। ড্রেডফুল মানে কি? ড্রেডফুল মানে ভয়ঙ্কর, যাকে দেখে আমাদের খুব ভয় লাগবে তাকে ভয়ঙ্কর বলি আমরা, তাই না? নেক্সট, মিনহোয়াইলের বাংলা মানে ইতিমধ্যে বা সেই সময়। ভোলেনাথ, এবার দেখো দ্য মেন ক্যারেক্টার ইজ ইন্ট্রোডিউসড। এবার আমাদের গল্পের যে প্রধান চরিত্র, যে প্রধান ব্যক্তি, তার নাম ভোলেনাথ। ওই ভোলেনাথ দ্য পোটার, তার পেশা কি? সে একটা পোটার মানে যারা মাটির হাঁড়ি তৈরি করে, তাই না? ওয়াজ আউট ইন দ্য নাইট, সে বাইরে বেরিয়েছিল রাত্রিবেলা। লুকিং ফর হিজ ডঙ্কি, আমি একটু আগে বলেছি লুক ফর মানে কি খোঁজা, তাহলে হি ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, সে কী খুঁজছিল? তার হারিয়ে যাওয়া যে গাধা। ডঙ্কি মানে গাধা, সে গাধাকে খুঁজছিল ইন দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে। সাডেনলি হঠাৎ ই স অ্যান অ্যানিমাল হাডল্ড, সে সটা কোত্থেকে এসছে? SEE মানে দেখা, সি থেকে স, তারপর সিন, SEEN, সিন, সি মানে দেখা, স মানে দেখেছিল, সে দেখেছিল অ্যান অ্যানিমাল একটা প্রাণী, হাডল্ড গুটিসুটি মেরে বসে আছে বা শুয়ে আছে, ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। তাহলে কোথায় এসে গুটিসুটি মেরে বসে আছে? আবার এখানে দেখো এগেনস্ট দ্য ওয়াল, তো ওয়াল মানে কি? এখানে ওয়াল মানে নিশ্চয় দেওয়াল, ওয়াল মানে কি? এখানে দেওয়াল। তাহলে বলা হচ্ছে ডার্ক এগেনস্ট দ্য ওয়াল, ওই যে দেওয়ালের ঠেস দিয়েছে শুয়ে আছে, অফ দ্য ওমেন্স হার্ট। কার দেওয়াল? ওই যে বুড়ি লোকটা ছিল, বুড়ি মহিলাটি ছিল, তার বাড়ির তার যে কুঁড়ে ঘরটার দেওয়াল ছিল, সেই দেওয়ালে ঠেস দিয়ে বা হেলান দিয়ে গুটিছুটি মেরে একটা প্রাণী শুয়ে রয়েছে। দেখো প্রথম কথা আমরা জানলাম যে ওয়ান্ডার পার্থক্যটা বুঝলাম। ওয়ান্ডার আর ওয়ান্ডার, একটা মানে অবাক হয়ে যাওয়া, আর একটা হলো এদিক ওদিক ঘুরে বেড়ানো, তাই না? এবারে নেক্সট, এবার কি বলবো? এবার দেখো মাটার, MUTTER, মাটার মানে বিড়বিড় করা। আর একটা শব্দ দেখো হুইসপার, WHISPER, হুইসপার মানে কি? ফিস করা। কি করা? ফিস করে বলা। তুমি বিড়বিড় করে বলছো, একটু জোরে বলছো, আর ফিস বা হুইসপার মানে কি? একেবারে আস্তে আস্তে করে বলছো, ওটাকে ফিস করা। আবার তুমি অনেক চিৎকার করে বলছো, YELL মানে কি? চিৎকার করে বলা। যেমন ধরো দ্য ম্যান ইজ ইয়েলিং, মানুষটা চিৎকার করছেন। দ্য ম্যান ইজ হুইসপারিং, মানুষটা ফিস করে বলছেন। দ্য ম্যান ইজ মাটারিং, লোকটি বিড়বিড় করে কথা বলছেন। তাহলে বিভিন্ন সাউন্ডে কথা বলা দেখলাম, বিড়বিড় করা মাটার, হুইসপার মানে ফিস করা, আর ইয়েল মানে চিৎকার করা। আশা করি বুঝতে পারলে। নেক্সট আরেকবার দেখো, আমরা এখানে পড়লাম POTTER, পটার মানে মৃৎশিল্পী, মানে যারা মাটির তৈরি হাঁড়ি বা পাত্র বানায়, মৃৎশিল্পী বলি। আর একটা একই রকম শব্দটা দেখো, PORTER, পোর্টার, এটার মানে কুলি। এটার মানে কি? কুলি। যখন তোমরা সিনেমা দেখেছো বা সত্যিকার যদি তোমরা ট্রেন স্টেশনে যাও, তাহলে দেখবে তোমার মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষরা থাকে, তারা টাকার বিনিময়ে তোমার মালপত্র বয়ে নিয়ে যায়, তাদের কী বলা হয়? কুলি। তাহলে পটার মানে যারা মৃৎশিল্পী, যারা মাটির হাঁড়ি কলসি বানায়, পটার। আর পোর্টার, ওটা পটার, এটা পোর্টার মানে কুলি। ওকে, নেক্সট যেটা আমি বললাম যে ড্রিপ, DRIP, ড্রিপ মানে বৃষ্টির টপ ফোঁটা, বৃষ্টির টপ ফোঁটা।
এবারে বৃষ্টি তো টপ টপ করে হতে পারে, বা কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা বলি না, যে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, মানে খুবই পাতলা ফিনকি মেরে পাতলা ফোয়ারার মতো বৃষ্টি এসে পড়েছে আমাদের গায়ে, তাই না? ওটা ঝিরিঝিরি বৃষ্টিপাত বলে। ওটার ইংরেজিকে ড্রিজেল, DRIZZLE, ড্রিজেল। তাহলে ড্রিপ মানে টপ টপ করে বৃষ্টি পড়া, একটা দুটো ফোঁটা করে পড়া, ড্রিপ ড্রিপ। ওকে, ড্রিজেল মানে কি ঝিরঝির করে বৃষ্টিপাত পড়া। আর যেটা আমরা জানি রেইন, এটা হলো নর্মাল বৃষ্টিপাত, ওটা হলো নর্মাল বৃষ্টিপাত, ওটাকে বলা হয় রেইনিং বলে। এবারে ধরো প্রচুর বৃষ্টিপাত হলো, এতটাই বৃষ্টিপাত হলো যে চারদিকে পুরো ভেসে গেল, তাই না? পুরো ভেসে গিয়ে পুরো যেন বন্যার মতো হয়ে গেল, ওটা ইংরেজি কি ডাউনপুর, DOWNPOUR, প্রচণ্ড বৃষ্টি। আরেকবার বলি, ড্রিপ ড্রিপ টুপটাপ একটা দুটো ফোঁটা পড়েছে, ড্রিপিং বা ড্রিপ। ড্রিজেল মানে কি ঝিরিঝিরি বৃষ্টিপাত ঘটা, আর নর্মাল বৃষ্টিপাত রেইনিং বলে, রেইন বলে। আর প্রচণ্ড বৃষ্টিপাত ডাউনপুর, কি বলবো, ডাউনপুর। হয়েছে? ব্যাস। এবারে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে দেখো, এবারে আসি এই যে গল্পটার যে টাইটেল, ইট অল বিগ্যান উইথ দ্য ড্রিপ ড্রিপ। তাহলে আমরা এইমাত্র বুঝতে পারলাম যে ড্রিপ ড্রিপ মানে কি বৃষ্টির ফোঁটা। আচ্ছা, বিজ্ঞান মানে কি, বিগিনের পাস্ট টেন্স, BEGIN, বিগিন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া, বিজ্ঞান তার পাস্ট টেন্স আরম্ভ হয়েছিল। অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ, যা সব কিছু আরম্ভ হয়েছিল এই বৃষ্টির ফোঁটা দিয়ে আরম্ভ হয়েছিল। অর্থাৎ এখানে বলতে চাইছেন লেখক যে দ্য স্টোরিটা এই বৃষ্টির ফোঁটাকে নিয়েই শুরু হয়েছিল। কারণ আমরা একটু আগেই দেখেছিলাম যে বৃষ্টির ফোঁটাকে নিয়ে বুড়িটা রাগ করছিলেন, তাই যিনি বলছেন ইট অল বিগ্যান উইথ দ্য ড্রিপ ড্রিপ, সমস্ত গল্পটা শুরু হয়েছিল কাকে নিয়ে, এই বৃষ্টির ফোঁটাকে নিয়ে। এবার একটা কথা বলি, এখানে ইট নিয়ে একটা সমস্যা রয়েছে। এখানে ইট কি, দেখো প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট থাকে, প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট থাকে, সাবজেক্ট ছাড়া বাক্য সম্ভব হবে না, তাই না? অনেক সময় সম্ভব হয় না। এবার যেমন দেখো, যে সমস্ত বাক্যের সাবজেক্ট পাওয়া যায় না, আমি বলছি আমি ভাত খাই, আই ইট, আমি সাবজেক্ট পেলাম আমি। কিন্তু যে সমস্ত বাক্যের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, যেমন ধরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবারে বৃষ্টি হচ্ছে তো এটা ভার্ব, বৃষ্টি হয় ইংরেজি কি, এটা রেন, এটা তো ভার্ব। তাহলে এই বাক্যের সাবজেক্ট কী দেবো? তাহলে যে সমস্ত বাক্যের আমি সাবজেক্ট খুঁজে পাবো না, ওই সমস্ত বাক্যের সাবজেক্ট আমি কী দেবো, ইট। তাহলে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। তাহলে এখানে ইটটা কী, তাহলে ইট, তাহলে এখানে সাবজেক্ট। একই রকমভাবে ইট এখানে কি এটা সাবজেক্ট। আরেকটা এক্সাম্পল দিই, দেখো আজকে সোমবার, এইবার তোমাদের মনে হবে যে এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। তুমি কি বলতে পারো, টুডে ইজ মন্ডে, তুমি টুডেকে সাবজেক্ট বানিয়ে দিতে পারো, টুডে ইজ মন্ডে, মানডে। ওকে, এবারে এটাও বলতে পারো ইট দিয়ে যে ইট ইজ মন্ডে টুডে, বা টুডে ইট ইজ মন্ডে। তাহলে আজকে হয় সোমবার। তাহলে আমি কি বললাম, আরেকবার বলি, যে যখন কোনো বাক্যে আমি সাবজেক্ট খুঁজে পাবো না, তখন আমি কি করব, ইট বা কখনো কখনো দেয়ারকেও আমি সাবজেক্টকে ব্যবহার করতে পারি। ওকে, আশা করি ক্লিয়ার হলো। তাহলে এখানে সাবজেক্টটা কি, ইট। যেহেতু এখানে ইট আর দেয়ার দিয়ে আমি বাক্যটা শুরু করছি, তাই এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট। কারণ ইন্ট্রোডাকশান মানে কোনো বাক্যের আরম্ভ বা শুরু, যেহেতু ইট বা দেয়ার দিয়ে আমি কোনো বাক্য যখন শুরু করি, এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার। ব্যাস, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম। তোমাদের ক্লাস 6-এ পড়ছো, মানে একেবারে কচি বয়সে, এই বয়সে শুধু মানে জেনে পরীক্ষায় 20-20, 30-30 পেয়ে লাভ নেই।
আমি আবার বলছি, এখন থেকে গ্রামার এবং শব্দের যে ভাণ্ডার ওটাকে সমৃদ্ধ করতে হবে এবং পরবর্তীকালে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাষা সম্পর্কে চিন্তা ভাবনা করতে অনেক সাহায্য করবে। সো আশা করি তোমাদের সেশনটা খুব ভালো লেগেছে। এভাবে তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করতে থাকো এবং দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ সো মাচ।